জি24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা একেবারে শেষ পর্যায়ে, আর কিছুক্ষণের মধ্যেই এনআরএস হাসপাতালে পৌঁছবে তার মরদেহ এবং সেখানেই তার দেহদানের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং প্রচুর মানুষ মিছিল করে তারা এগিয়ে চলেছেন তাদের প্রিয় নেতাকে, প্রিয় মুখ্যমন্ত্রীকে একবার শেষবারের মতন দেখে নেওয়ার জন্য। আমরা অবশ্যই আজকে বুদ্ধদেব ভট্টাচার্য এবং মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য, নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সাহিত্যপ্রেমী শিল্পপ্রেমী বুদ্ধদেব ভট্টাচার্য, এই যে বহুমুখী দিক সেটার একটু মূল্যায়ন করার চেষ্টা অবশ্যই করব। তবে তার আগে যে ঘটনা ঘটে গিয়েছে, যে অস্বস্তিকর ঘটনা ঘটে গিয়েছে, আমরা যখনই কোনো আপডেট পাবো সেই ঘটনাতে অবশ্যই আমরা নজর রাখবো। কারণ আরজি কর ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু এবং তাই নিয়ে রীতিমতো সেখানে রাজনৈতিক তরজাও বাড়ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, গোটা বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। আপডেট যখনই পাবো দেবো। তবে শুরুতে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে আরজি করে সেটা আপনাদের জানাবো। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি, পিয়ালি শোনা যাচ্ছে? পিয়ালি, আমরা পিয়ালির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আরজি করে নাইট ডিউটিতে ছিলেন যার মৃত্যু হয়েছে তার, এবং সেখানে সেমিনার হলে তার মৃতদেহ পাওয়া যায় এবং তাই নিয়েই এখনো পর্যন্ত রহস্য মৃত্যুর বিষয়টা সামনে এসেছে। আমরা পিয়ালিকে পেয়ে গেছি, পিয়ালির কাছ থেকে আপডেট নেবো। পিয়ালি, দেখো, একটা বিষয় প্রথমত জানাই, সেটা হচ্ছে যে একদিকে 7 জন ডিউটি রোস্টার ধরে 7 জন যারা গতকালকে ডিউটিতে ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পাশাপাশি গোটা ঘটনার জেরে এই মুহূর্তে হাসপাতালে কার্যত একটা অচল অবস্থা সেটা কিন্তু তৈরি হয়েছে। কারণ এই ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা যারা যারা ইন্টার্নরা তারা কিন্তু এমার্জেন্সি বাদ দিয়ে বাকি সমস্ত ডিপার্টমেন্ট সেখানে কিন্তু চিকিৎসা বন্ধ রেখেছে। তারা এই যে তারা একটা যে বিক্ষোভ বা প্রতিবাদ করছে সেই প্রতিবাদে তারা সামিল হচ্ছে। তারা যেটা জানাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না গোটা বিষয় ঠিকঠাক তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই স্ট্রাইক চলবে। এবং একদিকে হাসপাতালের এই মুহূর্তে চিত্র, একদিকে বিজেপি ডিএসও তারা যেমন এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে, তার পাশাপাশি ছাত্রছাত্রীরা তারা জমা হয়েছে, তারা এমার্জেন্সি ট্রমা কেয়ার এই একেবারে এমার্জেন্সি বাদ দিয়ে ট্রমা কেয়ার সহ সমস্ত ডিপার্টমেন্টের এই মুহূর্তে তারা স্ট্রাইক চালাচ্ছে। তারা চিকিৎসা চালানো হবে না, চিকিৎসা হচ্ছে না সেটা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের যে তদন্ত সেটাও চলছে। কলকাতা পুলিশের কমিশনার তিনি এখনো পর্যন্ত এখানে রয়েছেন এবং হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম তিনি নিজে এসেছেন। এবং যারা গতকাল রাত্রিবেলা ছিলেন তারা কিন্তু তাদের এরকম ডিউটি রোস্টার ধরে অন্তত পক্ষে 6 থেকে 7 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তার পাশাপাশি যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম ছাত্ররা যারা বা হাসপাতালের যারা চিকিৎসকরা তারা কিন্তু যারা রাজনৈতিক দলের যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের উদ্দেশ্যে তাদের বক্তব্য যে কোনোভাবে কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে এখানে বিক্ষোভ দেখানো যাবে না, সেই প্রতিবাদও কিন্তু তারা জানাচ্ছে। ফলে দুটো বিষয় একটা স্পষ্ট, একদিকে গোটা ঘটনা একটা যে গুরুতর ঘটনা ঘটেছে একেবারে পুলিশ কমিশনারের বক্তব্য থেকে সেটা স্পষ্ট তিনি জানাচ্ছেন যে একটা আনফরচুনেট ইনসিডেন্ট হয়েছে, ফলে গোটা বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে হচ্ছে। তার পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে ছাত্ররা চিকিৎসকরা তারা কিন্তু কর্মবিরতি চালাচ্ছে এমার্জেন্সি বাদ দিয়ে সমস্ত বিভাগে। এই মুহূর্তে এমার্জেন্সি বাদ দিয়ে বাকি সমস্ত বিভাগে কর্মবিরতি চলছে। হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে ডিএসও বিজেপি। এবার পুলিশের তরফ থেকে পিয়ালি এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু বলা হচ্ছে কি, নাকি গোটাটাই এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ বলা হচ্ছে? কারণ এটাকে কি আমরা আত্মহত্যা বা খুন, নাকি এখনো রহস্য মৃত্যুর জায়গাতেই রয়েছে গোটা বিষয়টা? পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, একটা বিষয় কলকাতা পুলিশের কমিশনার তার অন কোর্ট যেটা বক্তব্য যে একটা আনফরচুনেট ইনসিডেন্ট হয়েছে সেটা তদন্ত হচ্ছে। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে কোনো স্বাভাবিক ঘটনা এটা নয়, স্বাভাবিকভাবে বা অসুস্থ হয়ে ওই ছাত্রীর যে মৃত্যু হয়নি সেটা পুলিশ কমিশনারের বক্তব্য থেকে স্পষ্ট। সেটা পুলিশ কমিশনার, হেলথ সেক্রেটারি থেকে শুরু করে কলকাতা পুলিশের সমস্ত শীর্ষ আধিকারিকদের এখানে থাকা, ঘন্টা দুয়েকের মধ্যে ফরেন্সিক বিভাগের এখানে চলে আসা, তার থেকে স্পষ্ট যে একটা গুরুতর ঘটনা ঘটেছে। যদিও সেই গুরুতর ঘটনা কিভাবে ঘটেছে, ওই ছাত্রী খুন হয়ে থাকলে সেই খুন কিভাবে হয়েছে, ছাত্রীর সঙ্গে যৌন নির্যাতন বা শারীরিক নির্যাতন হয়েছে বলে যে আশঙ্কা করা হচ্ছে সেটা হয়েছে কিনা সেই বিষয় স্পষ্ট করে করা হচ্ছে না। কিন্তু গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের যে অ্যাক্টিভিটি সেটা থেকে স্পষ্ট যে একটা গুরুতর ঘটনা কিন্তু এই হাসপাতালের অন্দরে এমার্জেন্সি বিল্ডিং এর ভেতরে 3 তলাতে যেখানে সেমিনার হল রয়েছে সেখানে ওই ছাত্রী যে মৃত্যু হয়েছে সেটা একটা স্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়, এবং সেটা কলকাতা পুলিশের কমিশনারের বক্তব্য থেকে কিন্তু স্পষ্ট। একদম, অনেক ধন্যবাদ পিয়ালি।
যখনই আপডেট আসবে গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদের জানাবো। তবে একটু আমরা বুদ্ধ চর্চা সেদিকে একটু আসবো, কারণ একেবারে শেষ যাত্রা এনআরএসে দেহদানের পর্ব রয়েছে। তবে তার আগে আমরা একটু আলোচনা করে নেব বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে। যে বুদ্ধদেব ভট্টাচার্য কোথাও গিয়ে পেছনে ফেলে আসলেন সেই লেগাসিকে, যেটাকে পাথেয় করে এগিয়ে নিয়ে যেতে চাইছে তার পরবর্তী প্রজন্মের রাজনৈতিক ব্যক্তিরা এবং অবশ্যই বাংলার শিল্প সাহিত্য জগৎ বুদ্ধদেব ভট্টাচার্যকে কীভাবে মনে রাখবে, সমস্তটা নিয়ে ফিরছি। আমাদের সঙ্গে এখনো পর্যন্ত যারা যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন অঞ্জন বেরা রয়েছেন, অঞ্জনবাবু অধ্যাপক, তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, হলে খুব কাছ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন, এবং সাংবাদিক অমল সরকার রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতেই অঞ্জনবাবুর কাছে যাব। এই যেটা অবশ্যই আমাদের সাধারণ মানুষের পক্ষে যেটা জানা সম্ভব নয়, বুদ্ধদেব বাবুকে একেবারে কাছ থেকে দেখা, এবং যে দপ্তরের আপনি ছিলেন সেই দপ্তর, সেই ভাবনা চিন্তা, সেই জগৎটাও তার অত্যন্ত কাছের ছিল। এইটা একটু অন্যান্য মুখ্যমন্ত্রীর থেকে কোথাও বোধহয় বুদ্ধদেব ভট্টাচার্যকে একটু আলাদা করে দিয়েছে। সেটা ভারতে অবশ্য এরকম উদাহরণ আছে, কারণ প্রধানমন্ত্রী হওয়ার আগে তথ্য ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী, সেটাও এরকম। তবে আমাদের এখানে যে দপ্তর ৭৭ সালে, সেই দপ্তরের তার একটা দীর্ঘ লেগেসি আছে, এবং এই দপ্তরের ক্ষেত্রে সেটাকে একটা নতুন আঙ্গিক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ৭৭-এ বামফ্রন্ট সরকার যখন আসে তখন বুদ্ধদেব ভট্টাচার্য তার মন্ত্রী হয়েছিলেন মাত্র ৩৩ বছর বয়সে। সেটা আমি বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ কিছু ছাপ তিনি তাতে রেখেছিলেন। আর যেটা ছিল যে এটা ব্যক্তিগতভাবে আমি এটা বলে নেওয়া যায়, খুবই ব্যক্তিগতভাবে এটা আমার কাছে বড় ক্ষতি, কারণ পার্টি নেতা হিসেবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে তো বটেই আমি অনেক 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 কিছু শিখেছি তার কাছে, শেখার চেষ্টা করেছি, শিখেছি কিনা বলতে পারবো না। আর যেটা পেয়েছি যে একটা রুচিমান এই দপ্তরে কাজ করতে যদি সবচেয়ে বড় বলি, যে কখনো যা আমরা অনেক সময় দেখতে পাই না পরবর্তী সময়ে, যে কখনো নিজেকেও খুব আলাদা করে দেখেননি। মানে আমরা যখন একটা কথা বলেছি, আমার মতো জুনিয়র মিনিস্টারও যখন কোনো একটা কথা বলেছি, সেই কথা উনি সেটা মন দিয়ে শুনেছেন, আমাদের নিজস্ব মতামত সর্বদা গ্রহণ করেছেন অথবা করেছেন। এই যে ডেমোক্রেটিক ফাংশনিং, আমি বলবো যে কোনো একটা বিষয়েও যদি কোনো প্রত্যেকটা মত শোনা, আমি এই দপ্তর পরিচালনার ক্ষেত্রে সেটা দেখেছি। আর যেটা ছিল যে সামগ্রিকভাবে ধরুন তথ্য সংস্কৃতির ক্ষেত্রে একটা গণতান্ত্রিক পরিসর বাড়ুক, বহুত্ববাদকে বিকশিত হোক, বিশেষ করে দেখুন যখন কর্পোরেট কন্ট্রোল খুব বাড়ছে বা এমনকি বিদেশি মিডিয়ার চাপও খুব বাড়ছে, তখন আমাদের যে সম্পদ সংস্কৃতির ক্ষেত্রে, মিডিয়ার ক্ষেত্রে, সেগুলো যাতে আরও তার বহুত্ববাদের চর্চা, এইটার ক্ষেত্রে বলতে পারা যায় যে ওই দপ্তর বিশেষ করে, সামগ্রিকভাবে সরকারের নীতি তো বটেই, ওই দপ্তর বিশেষ করে অনেকগুলোই। একটা কথা উনি বলতেন যে দেখুন যে এই লেফট গভর্নমেন্টের বিশেষ করে তথ্য সংস্কৃতি জগতের ক্ষেত্রে, সংস্কৃতি জগতের ক্ষেত্রে নিজের এজেন্ডা মানে কি, যেটা এখানকার শিল্পী সাহিত্যিক সুস্থ সংস্কৃতি যারা চান, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করেন, তাদের এজেন্ডাই ছিল সরকারের এজেন্ডা, তাদের এজেন্ডাই ছিল এই যে এত পরিকাঠামো তৈরি করা, সেগুলো চলতো। এই দপ্তরটা অন্য দপ্তরের চেয়ে পৃথক এই কারণে যে ধরুন আমি যখন শপথ নিই তখন আমাকে জিজ্ঞেস করেছি কি আপনার পরিকল্পনা, তা আমি বলেছিলাম পরিকল্পনা সরকারের তো দীর্ঘ সময় ধরে আসেই। ব্যক্তিগতভাবে আমার পড়ার একাডেমিক ইন্টারেস্টের জায়গা হচ্ছে এই যে পাবলিক যে সরকারি যে প্রচারের ব্যবস্থা, যেটা মূলত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু হয়েছিল, এটা আমার মনে হয় পৃথিবীর কী চর্চা হয়েছে সেটা আপনি জানবেন। কিন্তু এখানে একটা ছিল যে আমি বলেছিলাম যে এটা একটা দপ্তর, ধরুন বাংলা একাডেমি কেমন চলবে, নাট্য একাডেমি কেমন চলবে, তো ওখানকার বিশিষ্ট মানুষরাই ঠিক করতেন মানে কি নাটক দেখানো হবে। বুদ্ধবাবুর হাত ধরেই না সরকার তৈরি করেছে, কিন্তু তার পরিচালনায় তো মানে সরকারের কিছু বলার নেই সেভাবে, এবং অত্যন্ত বড় বড় মানুষেরা ছিলেন মানে সেখানে, এবং তারা যাতে একটা নন্দন কি সিনেমা নিয়ে চর্চা হবে, ন্যাচারালি আমরা গিয়ে তো আর নিশ্চয়ই সৌমিত্রবাবুকে বা মৃণাল সেন বা যারা আছিলেন বা তরুণবাবুকে তো আমরা বলতে পারি না, সেটা ওরাই ঠিক করতেন মূলত। এই যে ধারাটা,
এই ধারাটা মানে আপনারা চেয়েছিলেন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে, সেই প্ল্যাটফর্মে সরকারের কাজ। হ্যাঁ, সরকার তো আর নাটক তৈরি করতে পারে না, সরকার গান লিখতে পারে না, কিন্তু যারা এই চর্চা করেন তাদের জন্য একটা পরিসর যা অনেকটা স্বাধীন, যা একটা অটোনোমাস, এবং যেটা একটা রুচিশীল, মানে তাদের কাছে যেন মনে হয় যে আমি একটা কমফোর্টেবল জোনে কাজ করছি। ঠিক। এই যে স্টুডিও অধিগ্রহণ, সেটা হচ্ছে এখানকার সিনেমার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা বলেছিলেন, মানে ইনফ্যাক্ট থিয়েটারে এই আমাদের যে টেকনিশিয়ান স্টুডিওতে এর কোনো কিছুই সম্ভব নয়, মানে আমরা খুব ভাবিও না কখনো যে এই জগতের যারা মানুষ নন তাদের পরামর্শ ছাড়া, মানে আমি নিজেও যখন কাজ করতে গেছি এটা অসম্ভব, কি করে হবে। ফলে এই হেলদি কালচারটা, একটা বিজ্ঞাপনও থাকেনি ৭৭ থেকে যাতে মন্ত্রীদের ছবি ছিল। আচ্ছা, একটি বিজ্ঞাপনও বামফ্রন্ট সরকারের ৩৪ বছরে দেয়নি, এগুলো তারে। এবং এটা কেউ বলতে পারবে না, যেটা ওনার ছিল যে আমি দেখেছি অনেক সংবেদনশীল কতগুলো ব্যাপার ছিল, যে ধরুন মানে অনেক শিল্পী হয়তো বয়স হয়ে গেছে, খুব অসুস্থ হয়েছেন, ওনার সঙ্গে খোঁজ ছিল, আমি আজকে নাম বলছি না, কিন্তু বহু বিশিষ্ট মানুষ বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ ছিল অসম্ভব। এবং ধরুন যে সেটাই, মানে আমি নিজে কাজের দিক থেকে যেটা পেয়েছি, ওনার অনেক প্রশ্রয় পেয়েছি, ওনার অনেক স্নেহ পেয়েছি। আমি এই স্নেহ প্রশ্রয় এই সমস্ত গল্প সরকারের এই যে ধরুন এটা তার কি পলিসি চলবে, এটা অনেক ব্রড, রাজনৈতিকভাবে ভিন্ন মত হতেই পারে, কিন্তু সরকারের কোনো প্রতিপক্ষ মিডিয়া থাকতে পারে না, কারণ মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট আমার দেশ, আমার সমালোচক থাকতে পারে বড় জোর, কিন্তু ফলে এই দৃষ্টিভঙ্গি থেকেই বিজ্ঞাপন দেবার পলিসি নির্ধারিত হয়েছে। আচ্ছা, আমি একটু অনিকবাবুর কাছে আসবো। এই যে নন্দন, আমার মনে হয় আজকের জেনারেশন এটা নিয়েও একটু ভাবনা চিন্তা করা উচিত, যে আজকের নন্দন যেটাকে আমরা দেখছি তার একেবারে শুরুর ভাবনা চিন্তা বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে অনেকটা ডালপালা মেরেছিল। শুরু কেন, সেই সব দিন ছিলেন উনি, ওটাকে করে চালু করা অবধি, মানে আমি তখন ছবি করার কথা ভাবছি, কলেজে পড়ি, কি করে কি আরম্ভ করা যায়, আজকের মতো এত অপরচুনিটিস তখন ছিল না, টেলিভিশন তখনও আসেনি, সিনেমা দু রকম হতো, একটা হলো যাত্রার ছবি তুলে গ্রামে দেখানো, আরেকটা হলো যেগুলো ফেস্টিভ্যালে যাবে ইত্যাদি ইত্যাদি, সেই সুযোগ সুবিধা খুব কম ছিল। কিন্তু আমি কলকাতায় থেকে কাজ করতে চাইছিলাম, আমায় সবাই বলছিল, কারণ আমি বিজ্ঞাপনে কাজ করতাম, বিজ্ঞাপনের ছবি করতাম, চালাতে তো হবে আমায়, ফিচার ফিল্ম কবে করবো সেটার জন্য বসে থাকতে হবে। কিন্তু আমার এখনও মনে রয়েছে যে আমি প্রথম যেদিন নন্দনটা দেখলাম, তো আমি সামনে দাঁড়িয়ে না মানে ঝরঝর করে কেঁদে ফেলেছি, যে আমার শহরে একটা সিনেপ্লেক্স ভারতবর্ষের কোথাও এখনও আছে কিনা আমি জানি না। এটা কত সালের কথা বলছেন? দিস ইজ 80s, তাই তো, লেট 80s, আচ্ছা, আর্লি 90s। আমার মনে হয় এখনও বোধ হয় সিনেপ্লেক্স যেটা বলে, যেটা আমার মনে হয় না ওদের সেটা বোধগম্য হয়েছে এখন যারা এসছেন, ওটাকে সিনেমা হল বানিয়ে দিয়েছে। আচ্ছা, আমি 80s এর নন্দনটা একটু জানতে চাই যে কিরকম ছিল, মানে এখনকার থেকে কতটা আলাদা ছিল? দেয়ালগুলো মোটামুটি ছিল, ঘরগুলোর হয়তো ডেজিগনেশন আলাদা ছিল, ওখানে যেটা হওয়ার কথা ছিল, যে ওখানে রিসার্চ হওয়ার কথা, ওখানে আর্কাইভিং, সেই সময় তো এতটা ডিজিটাল ছিল না, তো কিভাবে আর্কাইভ করা যায় পৃথিবী, কালচারাল অ্যাম্বিয়েন্সটা একই রকম ছিল না, একেবারেই না। এটা মানে অনেকদা নিজে একজন খুবই প্রখ্যাত, এটার পরিকল্পনার সঙ্গে কিন্তু সত্যজিৎ রায়, মৃণাল সেন, সেটা তো আমরা জানি, মানে পজিটিভ, মানে প্রোঅ্যাক্টিভ মতামত ছিল। কারা এই যে নন্দনের ডিজাইনটা কিন্তু সত্যজিৎ রায় করা, ৮-এর দশকের ওই সময়, আজকে যেমন পরিবেশ সচেতনতা এসছে, ওই সময় এটা ছিল না। নন্দনটা তৈরি হয়েছে একটা জলাশয়ের ওপর, জলাশয়টাকে রেখে, জলাশয়টাকে রেখে এবং মাছের মতো উপর থেকে। 1980 সালে মানে বুদ্ধদেব বাবু যখন মন্ত্রী নন, উনি তো 82 সালে হেরে গেছিলেন, তারপরে এটার উদ্বোধনটা হয় ওনার হাতে। উনি যখন ছিলেন তখন এটার শিলান্যাস হয়েছিল। প্রভাস ফাদিকার তথ্যমন্ত্রী ছিলেন মেদিনীপুর। সত্যজিৎ বাবুর নামটা বড় করে আছে, তো জ্যোতি বসুর নামটা ছোট করে আছে। সত্যজিৎ বাবু উদ্বুদ্ধ, হ্যাঁ, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দাঁড়িয়ে, নামটা ছোট, তো উনি প্রধান। আর এখন তার পাশে একটা বিশাল কালো ফলক, যেটা সোনালি রং দিয়ে এখনকার মুখ্যমন্ত্রীর নাম, এবং সেইটা যে কি একটা বাংলা শব্দ পাই, আমি বললাম এটার মানে কি, এত কঠিন তো জানি না আমি বাংলা। তো বললো রেনোভেশন। তাহলে আমি বললাম এখানে তো অ্যাটলিস্ট 30-40টা 50টা এরকম ফ্ল্যাগ হওয়া উচিত, কারণ রেনোভেশন তো ইজ এ কন্টিনিউয়াস প্রসেস।
না, সেইটা আমি- ছাড়া চেহারাপত্র যে এখন সেটা তো একটু এলিটিস্ট কথা হয়ে যাবে আর কি। না, আমি বলতে চাই যে আগে এই একটু যে দাড়ি এই যে ঝোলা ইত্যাদি এই যে বেশি দেখা যায়। নন্দনে আমরা যেরকম কলেজ লাইফে যেরকম দেখে এসেছি যে নন্দর যে ছবিগুলো আমরা দেখতে গেছি, প্রথম কথা নন্দনে একটা ছবি দেখার আমাদের আগ্রহ ছিল যে খুব কম দামে টিকিট পাওয়া যায় এবং ভালো ভালো ছবি আসে, সেটা যেটা এখনো হয় না। রয়েছে। এবং ওই যে একটা আমি সাংস্কৃতিক এটা শেষ করি, পরিমণ্ডল, আমার যেটা কেউ প্রশ্নটা কবিতা বলছেন, করেছিলেন। কেউ না, গান এটা কিন্তু করছেন। প্রশ্নটা যেটা করেছিলেন সেটা শেষ করি আমি। তখন কিন্তু নন্দন যে সিনেমা হলে লাড়ে লাপ্পা চললো কিছু, এখন কোনটা কমার্শিয়াল কোনটা আর্ট, দুটো ছবি কিন্তু ভাগ করা যায়। একটা হলো যেই ছবিটা মূলত ব্যবসার কথা ভেবে করা হয়েছে, তার জন্যে যা আমোদ প্রমোদ বা কিছু নান্দনিক জিনিস রাখতে হয়েছে যে আজকাল লোককে ঠকানো যায় না। আর উল্টোটা হলো যে জিনিসটা একটা নান্দনিক জিনিস তৈরি হবে ফর আর্ট, আর্ট ফর আর্ট সেক না, কিন্তু কারণ ফিল্মে তো অনেক টাকা লগ্নির ব্যাপার আছে, সেই টাকাটা উঠে আসবে। আচ্ছা, কিন্তু সেই ডিরেক্টরের অবজেক্টিভ হলো একটা কিছু ভালো কিছু করা, মানে ব্যবসাটা প্রধান নিয়ে না। তো এবং এই ভাবনাটা বুদ্ধদেব ভট্টাচার্য একেবারে ছবিগুলো হতো শুধু সেইটা এখানকার না। হ্যাঁ, সেই সময় আমার মনে আছে ওখানে কিছু সারা ভারতবর্ষের ছবি ইজিলি অ্যাভেলেবল ছিল না। পিরবি বলে একটি ছবি এসেছিল সাজি কারুনের, দুর্ধর্ষ ছবি, পুরো হল ফেটে পড়েছিল। এবং আমি তো শুনেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্য এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে নিজের ছবিও বাঁচতেন। আকিরা, হ্যাঁ, কারণ ওর সাথে আমি কথা বলতে শুনেছি প্রেসের, ওরা বলছেন যে রেট্রোস্পেক্টিভ এবার ইলমাস গুনে আর জালুক গোদার হচ্ছে। তো বলছে গোদার এতবার হয়ে গেছে, আপনি আবার গোদার, তো বলছে রেট্রোস্পেক্টিভটা হবে কি করে যদি অনেক দিনের কাজের। আসলে আমাকে আপনাদের থামাতেই হচ্ছে, কারণ একটা বিরতির সময় গেছে। আমরা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের সাংস্কৃতিক পরিমণ্ডলটা একটু দেখে নিতে চাইছিলাম, এবং আরেকটা বিষয় যেটা মানে আজকে আমরা যে বিভিন্ন জেলায় জেলায় যে রবীন্দ্র ভবন দেখি, যে সাংস্কৃতিক পরিমণ্ডলটা গড়ে উঠেছে, তারও অনেক ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের অবদান। এবং এই যে থিয়েটার ফেস্টিভ্যাল বা এই লোক সংস্কৃতি কেন্দ্র, এক্ষেত্রেও তো একটা বড়সড় অবদান। হ্যাঁ, পুরোটাই আমি একটা ছোট্ট জিনিস বলে নিচ্ছি, এখন কে মানে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং ইট? গৌতম দা বোধ হয় কোনোভাবে আছেন, কিন্তু আমি এখনও উত্তর পাইনি যে আমার ছবিটা কেন দেখানো হয়নি, বা KIFF যেটা টরন্টো ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে, অন্য ভুসানে ইনভাইটেড হয়েছিল হ্যানা তানা, সেই সময় মানে আমার কি দোষ আমি জানি না, হ্যাঁ, সেটা তো আমরা করবো, কিন্তু আমরা সেই সময় একটু কালে যেই সময় আমারটা দেখানো হয়নি, সারা পৃথিবীতে দেখানো হচ্ছে, সেই সময়কালে কি ছবি এবং এগুলো কি এর যোগ্য? সুতরাং যাদের রাখবেন আপনি, আর যারা বোঝেও তারাও চুপ করে থাকে। হ্যাঁ, কিন্তু এই যেটা প্রশ্ন করেছিলাম এবং সুবোধ, একদম দুটো যে প্রশ্নটা করেছিলাম যে এই যে সাংস্কৃতিক পরিমণ্ডলটা গড়ে ওঠে না আমাদের, এটা ঠিকই যে কোনো একটা রাজ্যে, এবার ত্রিপুরা বা কিছুটা, ত্রিপুরা খুব ভালো ছিল, যে আমাদের এই যে লোক সংস্কৃতিগুলো চর্চা কেন্দ্রগুলো, আসলে এই যে বললাম একটা প্রতিষ্ঠান যদি আপনি তৈরি করেন যা সে বিষয়ের বিশেষজ্ঞরাই থাকলেন, তা না হলে এটা হতে পারে না, প্রথমত এইটা মানতে হয়। আচ্ছা, এই সব নিয়ে আপনার সাথে কোনো ঝামেলা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের? মতানৈক্য হতো? না, প্রথমত যে উনি অত্যন্ত নমনীয় মতের ছিলেন, একটা হচ্ছে যে, আর এটা কাজের আনন্দ এটাই যে উনি কখনো খুব ফিক্সড এতে মতামতে করতেন না, যদি সব কথাই বলা যেত ওনাকে, এবং বললে যে কথা আমি বলছিলাম আমি তার চেয়ে অনেক জুনিয়র, তিনি আমার পার্টির লিডার, তিনি আমার সরকারের মুখ্যমন্ত্রী, কিন্তু তাতে কিচ্ছু না, ওসব ছিল না ওনার। এবং সরকারের কাজের ক্ষেত্রে আমি বলছি, আমি ঘটনা বলতে পারবো না, এটা না বলাই ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে হয়তো দেখা যাচ্ছে এটা পদাধিকার না, হয়তো দেখা যাবে তথাকথিত লোয়ার স্তরের যারা মতামত দেন মানে কাজের, তাদের মতামত কি করে শুনতে হয়? যে সরকার মানে তো শুধু মন্ত্রী না, একদমই। আরেকটা এই যে গন্ডগোলটা চলছে নিয়ে, তো ফেডারেশনের সেক্রেটারির নাম আমি তাকে দেখিনি, মানে চর্মচক্ষে ফোনে কথা হয়েছে, ভেরি আনপ্লেজেন্ট, সেটার মধ্যে যাচ্ছি না। টেকনিশিয়ান স্টুডিও কিন্তু 83 সালে বামফ্রন্ট সরকার অধিগ্রহণ করেছে, সেই ওটা ভাবখানা নীল সাদা হয়েছে না। আমার প্রশ্নটা হলো, এর আগে একজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারেনি আমার ইন্ডাস্ট্রি থেকে, যে আগে কে সেক্রেটারি ছিল।
আপনি জানেন? আমরা এনআরসির কেউ ছবিও জানে? সরাসরি দেখাচ্ছি, সেখানে বুদ্ধদেব এবং সে ভট্টাচার্যের কোন মরদেহ পার্টির এসে পৌঁছেছে। এবারে দেহদানের যে প্রক্রিয়া সেটাও সম্পন্ন হবে এবং যা নিয়মকানুন রয়েছে সেই মেনেই এই বিষয়টা সম্পন্ন হবে। সেই ছবি আমরা সরাসরি দেখাবো। আর আমরা বিরতির সময় হয়ে এসেছে, তবে আমি বিরতিতে যাওয়ার আগে আমরা এই প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, নিঃসন্দেহে বুদ্ধবাবুর সাংস্কৃতিক যে বিষয়, বাঙালির শিল্প চর্চা, ভাষা চর্চা, সেক্ষেত্রে একটা বড় সড় অবদান। কিন্তু আমি বিরতির পরে আমি অবশ্যই অমলবাবুর কাছে আসবো একটা বিষয় নিয়ে, যে আমরা জানি যে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে একটা মাওবাদীদের বারবারন্তের কথা বলা যায়। আমি 2001 থেকে অন্তত 10 সাল বলি, স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বও তিনি সামলেছেন। কোথাও গিয়ে কি এই যে ঘটনাগুলো, কোথাও গিয়ে তার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভূমিকায় একটা বড়সড় ধাক্কা লেগেছে? আমি এই প্রশ্নের উত্তর আমি খুঁজব। ছোট্ট একটা বিষয় বলি এই সাংস্কৃতিক আলোচনায়, যে ফিল্ম ফেস্টিভ্যালে প্রচুর ফিল্ম আসতো, যেমন তরাস বলে একটি সিনেমা নিয়ে তুমুল কাণ্ড ঘটেছিল, যে কলকাতার কিছু বামপন্থী মানুষ, তার মধ্যে সিপিএম এর লোকেরাও ছিলেন, সরাসরি ছিলেন না, লেনিনকে নিয়ে, যে মানে কমিউনিস্ট দুনিয়ার মানে অনাচার, স্টালিনের দুনিয়ার অনাচার, মাওয়ের দুনিয়ার অনাচার, লেনিনকে নিয়ে তার সময়কার এই সমস্ত সিনেমাও কিন্তু কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এসছে। এবং এটা কিন্তু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের যে ক্যালেন্ডার আছে তাতে 10ই নভেম্বর হচ্ছে কলকাতা। ওই দিন ভারতবর্ষ এখন বোধহয় সেটা আমি এই জায়গাতেও আসবো। আমি বলছি ওটা স্টল ছিল, উনি বলেছিলেন চালাও। আর আরেকটা হলো আমার ছবিটা আর দেখানোই হয়নি, বা এরকম অনেক ছবি আমি এই জায়গাতেও আসবো, যে কোথাও গিয়ে প্রশাসন এবং এটা আমি দল, বলতে পারি কিছু। এই প্রশাসন আর দল এই দুটোকে আলাদা রাখা, এটাও কিন্তু আমরা বারবার দেখেছি। আমি আলোচনায় ফিরবো, একটা ছোট্ট বিরতি পর আসছি, সঙ্গে থাকুন। আমি যে প্রশ্ন অমলবাবুর কাছে রেখেছিলাম, যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন বিষয়টাকে? না, আপনি যে কারণ ওই সময় আমার মনে আছে জঙ্গলমহলের থানাগুলোর দরজা বন্ধ রাখা হতো, এত আতঙ্ক। না, সেটার একটা কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের উপর পুরোটা চাপানো যায় না। তার কারণ হচ্ছে যে তার অনেক আগে থেকেই আমাদের থানাগুলো আরও বেশি সংস্কার করা উচিত ছিল, থানাগুলোকে আরও শক্ত সমর্থ করা, এটা একটা ব্যাপার। আর যেটা মনে হয় যে বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে যে বিষয়টি কাজ করত, পুলিশ মন্ত্রী হলেও ওর কিন্তু গোটা জীবনে এবং সেটা প্রশাসনের মধ্যেও এই যে সংবেদনশীল হওয়া, এই ব্যাপারটা কাজ করেছে। এবং এটাও ঠিক যে ওর পার্টির ওখানে নিয়ন্ত্রণটা চলে গিয়েছিল, তারা কিছু অনাচার করেছিল, উনি সেটা জানতেন। এখন আপনি বলতে পারেন যে মাওবাদীদের উনি কি দমন করলেন না? না, উনি ঠিক এই গুলি করে বাছাই করে করে মেরে ফেলা এই জিনিসটা উনি করেননি। আমরা সেই সময় অনেক টেলিফোন কমিউনিকেশন শুনেছি। আচ্ছা, আমাকে না আমাদের একটু থামাতে হচ্ছে। আরজিকর থেকে আরও আপডেট আসছে, আমরা সরাসরি একটু আরজিকর থেকে আপডেট নেওয়ার চেষ্টা করব, যে ঠিক কী পরিস্থিতি ওখানে। কারণ ওখানে বিক্ষোভকারীরা তাদের দাবি, গোটা বিষয়ের শাস্তির দাবি করছেন তারা। কি করে এই হাসপাতালে এই ঘটনা ঘটলো সেই নিয়ে তারা সুর চড়িয়েছেন। আমরা সরাসরি আরজিকরের দিকে নজর রাখবো। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, পিয়ালির কাছ থেকে ওর আপডেট নেবো। পিয়ালি, দেখো, এই মুহূর্তে তোমাকে জানাই যে কিছুক্ষণ আগে, মিনিট 15 আগে আরজিকর হাসপাতালের যে মর্গ রয়েছে সেই মর্গে কিন্তু ময়না তদন্ত শুরু হয়েছে। এবং ইতিমধ্যেই পুলিশ সূত্র এবং ফরেন্সিক সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে ওই ছাত্রীর ঠোঁটে এবং নাকে দুটো জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং যে চাদর, সেই চাদরে কিন্তু ব্লাড স্টেন রয়েছে। ফলে এই জায়গা থেকে এখন তদন্তকারী অফিসাররা ময়না তদন্ত জন্য নিয়ে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে সেই ময়না তদন্ত পিজিটি স্টুডেন্টদের উপস্থিতিতে তারা দাবি জানিয়েছিলেন এবং সেই ময়নাতদন্ত কিন্তু শুরু হয়েছে। ময়নাতদন্তের পরেই গোটা বিষয়টা স্পষ্ট হবে। যেটা প্রাথমিকভাবে যে ধরনের মার্ক রয়েছে, ইনজুরি মার্কসগুলো রয়েছে, সেটা রেজিস্ট্যান্স মার্ক, অর্থাৎ যখন ওই ছাত্রীর উপর যেটা অনুমান করা হচ্ছে যে ওই ছাত্রীকে শারীরিক নির্যাতন করে তাকে খুন করা হয়েছে, যে প্রাথমিকভাবে যে স্ক্র্যাচ মার্কগুলো যেগুলো পাওয়া যাচ্ছে নাকে বা তার ঠোঁটের কাছে, বা ব্লাড স্টেন যেটা চাদরে পাওয়া গিয়েছে, তার থেকে পুলিশের যেটা অনুমান বা ফরেন্সিক বিশেষজ্ঞদের যেটা অনুমান, যে প্রথমে তাকে নির্যাতন চালানো হয় এবং তখন তিনি বাধা দিচ্ছিলেন এবং সেই সময় ওই স্ক্র্যাচ মার্কগুলো হয়েছে। কিন্তু কিভাবে তার মৃত্যু এবং কোনো রকম যৌন নির্যাতন হয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ময়না তদন্তে হবার পরে। নির্যাতন হয়েছে এরকম বিষয় সামনে আসছে কি? দেখো,
ময়নাতদন্তের পরে সেটা স্পষ্ট হবে। কিছু স্ক্র্যাচ মার্কস পাওয়া গিয়েছে, যেটা বললাম, ঠোঁটের কাছে তার একটা ইনজুরি মার্কস রয়েছে, তার নাকের কাছে ইনজুরি মার্কস রয়েছে, যেগুলো স্ক্র্যাচ মার্কস, এবং তার পাশাপাশি চাদরে ব্লাড স্টেন পড়েছে পাওয়া গিয়েছে। এই যে স্ক্র্যাচ মার্কগুলো, সেগুলো একেবারে মার্কস অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ যখন কোনো রকম তার উপরে নির্যাতন চালানো হচ্ছিল তখন প্রতিহত করতে গিয়ে সেই ইনজুরিগুলো হয়েছে। এই সমস্ত হয়েছে কিনা এইগুলো পুরোটাই স্পষ্ট হবে ময়না তদন্তে হওয়ার পর। ইতিমধ্যেই ময়না তদন্ত আর.জি. কর হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানে শুরু হয়েছে। অন্যদিকে ছাত্ররা, তারা কিন্তু চিকিৎসকরা, তারা কিন্তু তাদের মধ্যে এই ঘটনার জেরে পরবর্তী তাদের পদক্ষেপ কি হবে, অর্থাৎ ইতিমধ্যেই তুমি জানো যে জরুরি বিভাগ ছাড়া সমস্ত বিভাগে কিন্তু এই মুহূর্তে তারা পরিষেবা বন্ধ রেখেছে, তারা স্ট্রাইক করেছে। ফলে পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা বৈঠক শুরু করেছে। অন্যদিকে বিজেপি ডিএসওর তরফ থেকে কিন্তু হাসপাতালে বৈঠক, একেবারে বিক্ষোভ সেটা চলছে। একদম, অনেক ধন্যবাদ পিয়ালি। আর আর.জি. করে ডাক্তারি পড়ুয়ারই রহস্য মৃত্যু, মৃত ছাত্রীর বাবাকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মেয়েকে খুনের অভিযোগ তুলছেন পড়ুয়ার মা। অর্ধনগ্ন অবস্থায় দেহ পড়েছিল বলে মা দাবি করছেন, গলায় কাটা দাগ ছিল, চশমা ভাঙা অবস্থায় ছিল বলে দাবি করছেন মৃতার মা। কিছু বলেনি আমাদের এখন। আমার মেয়ে ওরকমই না, আমার মেয়েকে ফোন করেছে। আমার মেয়ের মতো ভালো মেয়ে হয় না। একদম এখানে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না, কাপড় ছিল না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই ভেতরে। পরিস্থিতি এখন কি আছে, কি কোন জায়গায় গোটা পরিস্থিতির ময়নাতদন্ত চলছে, ময়নাতদন্তে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকতে হবে। তবে নির্যাতন করা হয়েছে এরকম প্রাথমিক তথ্য এবং দাবি সামনে আসছে, যেখানে কিছু আঁচড়ের দাগ পাওয়া গেছে, চশমা ভাঙা ছিল বলে মৃতার মা দাবি করা হচ্ছেন। তাহলে কি ঘটনা, তাই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে, ইতিমধ্যে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মৃতার মাকে ফোন করেছিলেন। গোটা বিষয় যথাযথ তদন্ত হবে, দোষীদের শাস্তি হবে, পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। অন্যদিকে বাম ছাত্র সংগঠন থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়ারাও, তারাও পর্যন্ত আন্দোলন নেমে পড়েছেন এবং কর্মবিরতিতে গিয়েছেন তারা। কি ঘটনা, হাসপাতালের মধ্যে এইভাবে ডিউটিরত অবস্থায় ইন্টার্ন ডাক্তার, তার মৃত্যু হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফাঁকা সেমিনার হলে তার মৃতদেহ পড়ে রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পোস্টমর্টম শুরু হয়েছে বলে জানা গিয়েছে এখনো পর্যন্ত। এবং কি ঘটনা, পুলিশের তরফ থেকে আরও কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আপনাদের জানাবো। এবং ফরেন্সিক টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে, গোটা বিষয়ে তারা তদন্ত শুরু করেছে। আমরা এটার ফেয়ার জাজমেন্ট চাই। আমরা আজকে বিএসসি নার্সিং পড়ছি, একটা ডক্টরের আজকে এরকম মানে পিজিডি। আপনাদের কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, সমান অবস্থায় ছিল। না না, বেডে, যে বেডে উনি শুনতেন সেই বেডে। আমরা যখন গেছি পুরো কভার ছিল, বডি গলা অব্দি কভার ছিল। পুলিশের বিক্ষোভ চলছে হাসপাতাল চত্বরে, আমরা সেই আপডেট নেওয়ার চেষ্টা করব। কারা কারা বিক্ষোভে সামিল, নান্টু রয়েছেন আমাদের সঙ্গে, নান্টুর কাছ থেকে আপডেট নেব। নান্টু, দেখো এই মুহূর্তে কিন্তু আর.জি. কর হাসপাতালের সামনে একেবারে বিক্ষোভ কিন্তু চলছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু এখানকার যারা এআইজিএসও তাদের তরফ থেকে মোমবাতি করা হচ্ছে, এবং তার পাশাপাশি বিজেপির তরফ থেকেও কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। বিজেপির তরফ থেকে সজল ঘোষ তিনি রয়েছেন এবং তিনি রীতিমতো গেটে বসে পড়ে কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এবং সজল ঘোষের যেটা বক্তব্য, যে এই ঘটনায়
সিবিআই তদন্তের দাবি তিনি করছেন এবং তার পাশাপাশি যারা এআইডিএসএ যারা রয়েছে, যারা বিক্ষোভ দেখাচ্ছে, তার পাশাপাশি এমএসসি যারা সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। তাদের দাবি যে এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু করা দরকার এবং সেই তদন্ত তারা চাইছেন এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই তদন্ত তারা চাইছেন। এই মুহূর্তে এআইডিএসএর তরফ থেকে কিন্তু এবং এমএফসি তরফ থেকে মোমবাতি মিছিল করা হচ্ছে এই মুহূর্তে এবং সেই মোমবাতি মিছিল আরজিকর হাসপাতাল থেকে বেরিয়ে তারা কিন্তু রাস্তায় চলে এসেছে একেবারে। অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু একেবারে গেটের সামনেই বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে বলা যেতে পারে যে আরজিকরের যে মেন গেট, যে এমার্জেন্সি গেট, সেই এমার্জেন্সি গেট কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে এবং এমার্জেন্সি গেটে কিন্তু কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি সেখান থেকে কিন্তু প্রবেশ করতে পারছে না এবং প্রচুর সংখ্যক আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে গেটের মধ্যে রয়েছেন এবং এই যে মেন গেট, সেই মেন গেটের পাশে আরেকটি যে গেট রয়েছে, সেই গেট থেকে মূলত অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রবেশ করানো হচ্ছে এবং অন্যদিকে বিজেপির তরফ থেকেও কিন্তু বিক্ষোভ চালানো হচ্ছে, এমনটাই কিন্তু চিত্র উঠে আসছে। বলা যেতে পারে যে এই আরজিকর হাসপাতালের মৃত্যুর ঘটনায়, সেই ঘটনায় কিন্তু এই মুহূর্তে একেবারে উত্তপ্ত একটা পরিস্থিতি বলা যেতেই পারে যে আরজিকর হাসপাতাল জুড়ে রয়েছে। একদম, অনেক ধন্যবাদ নান্টু। সজল ঘোষ কি বলছেন তিনি শুনবো। আমরা চাই নিরপেক্ষ জায়গায় পোস্টমর্টেমটা হোক, আমরা চাই নিরপেক্ষ জায়গায় পোস্টমর্টেম হোক এবং আমরা চাই সিবিআই তদন্ত হোক। পুলিশ, স্বাস্থ্য দপ্তর যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সেটা হচ্ছে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এই ধামা আমরা চাপা দিতে দেব না। মৃতদেহের ওপর কাপড় চাপাতে আসেননি। নিবস্ত একটা মহিলার মৃতদেহের, একটা ডাক্তার 28 বছরের মেয়ের মৃতদেহের ওপর তারা ঢাকা দিতে আসেনি, তারা রহস্যটাকে ঢাকা দিতে এসছে, খুনিকে আড়াল করতে এসছে। এটা আমরা হতে দেব না। আমরা গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ থেকে, এমনটাই অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগে প্রতিবাদ এবং মোমবাতি মিছিল এই গোটা ঘটনার প্রতিবাদে, এই চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। বামপন্থী ছাত্র সংগঠন থেকে শুরু করে বিজেপি, বিরোধী রাজনৈতিক দল, তারা রাস্তায় নেমে গোটা ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। মোমবাতি হাতে মিছিল এই চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে, যেখানে সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে এই মৃতদেহের ময়নাতদন্ত চলছে। ফরেনসিকের তরফে কি বলা হচ্ছে আরেকবার আপনাদের শোনাবো। আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, সমান অবস্থায় ছিল। না, যে বেডে উনি শুনতেন সেই বেডে। আমরা যখন গেছি পুরো কভার ছিল, বডির গলা অব্দি কভার ছিল। ফরেনসিকের বক্তব্য, যখন তারা গেছেন একেবারে গলা অবধি ঢাকা দেওয়া ছিল, ফলে ঠিক কি ঘটনা, কি পরিস্থিতি, যে ছাত্রী রয়েছেন তার সহপাঠীদের একরকম বক্তব্য, মায়ের বক্তব্য, পুলিশের বক্তব্য, সমস্ত কিছুই এখনো পর্যন্ত একেবারে প্রাথমিক জায়গায় রয়েছে। ফলে ঠিক কি ঘটনা, পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে, অবশ্যই আমরা সেদিকে নজর রাখবো। এবং মোমবাতি হাতে যে মিছিল, যে ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবি সরাসরি দেখাচ্ছি, যেখানে প্রতিবাদ বিক্ষোভ চলছে হাসপাতালের বাইরে। ফরেনসিকের তরফ থেকে এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে কি না কিছু, সেটা পিয়ালির কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। পিয়ালি, দেখো, ইতিমধ্যেই যে মর্গ রয়েছে সেই মর্গে দেহ নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। স্টুডেন্টদের তরফ থেকে দাবি জানানো হয়েছিল যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পিজিটি যারা 5 জন রয়েছে, 5 জনের পিজিটি ডক্টরদেরকে উপস্থিতিতে এই ময়নাতদন্ত করতে হবে এবং মেডিকেল বোর্ড গঠন করতে হবে, তার সঙ্গে ভিডিওগ্রাফি করতে হবে। সেই সমস্ত প্রসেস চলছে এবং তার ভিত্তিতেই ময়নাতদন্ত শুরুর যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা পুলিশ সূত্র এবং ফরেনসিক বিভাগ সূত্র থেকে যে তথ্য পাচ্ছি তাতে যেটা জানা যাচ্ছে যে ওই ছাত্রী তাকে যেভাবে পাওয়া গিয়েছে, তার গলায় এবং ঠোঁটে বেশ কিছু জায়গায় স্ক্র্যাচ মার্ক রয়েছে এবং যে চাদর, যে একটা যে তোমাকে জানাচ্ছি সকালবেলাতেই, যে জায়গাটা রয়েছে অর্থাৎ যে সেমিনার হল, সেই সেমিনার হলে যারা অন কল ডিউটিতে থাকেন রাত্রিবেলা, তারা অনেকে বিশ্রাম করতে যায়, অনেক সময় পড়াশোনা করতে যায়। যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ছাত্রীর মোবাইল, ল্যাপটপ এবং তার ব্যাগ সেখানে রয়েছে। ফলে ওই ছাত্রী পড়াশোনা বা রেস্ট করার জন্য ওই রুমে গিয়েছিলেন এবং একটা ব্লু কালারের একটা প্লাস্টিক, তার উপরে একটা চাদর পাতা রয়েছে এবং সেখানে কিন্তু তার ডেড বডিটা সেখানে ছিল শায়িত অবস্থায় এবং সেখানে বেশ কিছু ইনজুরি মার্ক, যেটা
স্ক্র্যাচ মার্ক, নাকে ঠোঁটে এই জায়গাগুলোতে স্ক্র্যাচ মার্ক, গলাতেও স্ক্র্যাচ মার্ক পাওয়া গিয়েছে এবং তার পাশাপাশি তার যে চাদর, যে চাদরের উপর তিনি শুয়েছিলেন বা সেখানে ছিলেন, সেখানেও ব্লাড স্টেন পাওয়া গিয়েছে। এই জায়গা থেকে প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে ওই ছাত্রীকে ওভার পাওয়ার করার সময় বা তার ওপর বল প্রয়োগ করার সময় ছাত্রী যখন প্রতিহত করার চেষ্টা করে তার থেকে তার শরীরে ওই ইনজুরি মার্কগুলো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা আশঙ্কা করা হচ্ছে বা যেটা অভিযোগ উঠছে যে তার পরিবার অভিযোগ করছে যে তাকে যে অবস্থায় পা গেছে সমস্ত একেবারে নগ্ন অবস্থায় ছিলেন, তার চশমা সেটা ভাঙা ছিল এবং তার চশমা ভাঙা ছিল এবং তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে ময়নাতদন্ত কিছুক্ষণের মধ্যে হবে এবং ময়নাতদন্তের পরে স্পষ্ট হবে যে ওই ছাত্রীকে খুন করা হয়েছে কিনা। খুন করা হয়ে থাকলে তার আগে কিভাবে তাকে খুন করা হয়েছে, স্মদারিং বা স্ট্র্যাঙ্গুলেশন সেই ধরনের খুন, নাকি পাশাপাশি খুনের আগে কোনো রকম যৌন নির্যাতন বা শারীরিক নির্যাতন। পিয়ালি, খুন এইটা বলা যেতে পারে এখনো পর্যন্ত? দেখো, ময়নাতদন্ত যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কারোর পক্ষেই সেটা বলা সম্ভব নয়। ময়নাতদন্ত শুরু হয়েছে, ময়নাতদন্তের পরেই সেটা স্পষ্ট হবে যেটা খুনের ঘটনা কিনা। প্রাথমিক অনুমান পুলিশের তরফ থেকে কোনো খবর? দেখো, প্রাথমিকভাবে পুলিশ যে ধরনের, আমি আগেও যেটা জানাচ্ছিলাম যে পুলিশ অ্যাপারেন্টলি তার শরীরে কিছু মার্কস অফ কিছু ইনজুরি মার্কস পাওয়া গেছে, কিন্তু স্মদারিং বা কোন রকম স্ট্র্যাঙ্গুলেশনের মতো যেহেতু চিহ্ন পাওয়া যায়নি বা আঘাতের যেহেতু চিহ্ন পাওয়া যায়নি, ফলে এটা খুন কিনা এখনই পুলিশ স্টেটমেন্ট দিতে নারাজ। ময়নাতদন্তের পরেই তারা বলছেন যে এই বিষয়টা স্পষ্ট হবে। একদমই যেটা খুনের ঘটনা। অনেক ধন্যবাদ পিয়ালি। সময় একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু খবর মানে যেখানে মন খারাপের একটা আবহ রয়েছে সেখানে আরও কিছু অস্বস্তিকর খবর, খুব স্বাভাবিকভাবে বারবার সেই খবর আমাদের ফিরে যেতে হচ্ছিল। আমাদের বেশি প্রশ্ন আর ভার রাখবো না, আমি সোজাসুজি আপনাদের কাছে আসবো, অঞ্জনবাবু, অনিকবাবু এবং অমলবাবু। আমি শুরুতে অমলবাবুর কাছে আসবো। আমি সার্বিকভাবে যদি বুদ্ধদেব ভট্টাচার্যকে একটা মূল্যায়ন করার চেষ্টা করি, খুব কঠিন বিষয়টা, তাও সার্বিকভাবে যদি একটা সাম অফ করার চেষ্টা করি প্রত্যেকের কাছে। বুদ্ধদেব ভট্টাচার্য, দেখুন, উনি তো চলে গেছেন, এখন আগামী দিনের জন্য কি রেখে গেছেন? বুদ্ধদেব ভট্টাচার্য সৎ মানুষ ছিলেন, নিঃসন্দেহে, একদম। সততার কোনো জার্সি পরতেন না, চটি, জুতো, পোশাক কোনো কিছুতে এই জাহির ছিল না। বুদ্ধদেব ভট্টাচার্য অনেক কৃচ্ছ সাধন করেছেন জীবনে, কখনো সেটা কাউকে বলতে দেননি। আমি তো রাইটার্স বিল্ডিংয়ে ঘটনা আজকে সকালে আপনাদের বলেছি যে স্ত্রীর কোম্পানিতে বেতন বন্ধ, উনি দুপুরবেলা বাড়িতে খেতে না যেয়ে রাইটার্সের ওই কর্মচারীদের ক্যান্টিনের ছ্যাঁকা পাউরুটি আর ঘুগনি আলুর দম এনে খাচ্ছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের যেটা বড় গুণ ছিল সেটা হচ্ছে যে অনেক মানুষকে উপকার করেছেন। আপনি একটু আগে মাওবাদীদের কথা বলছিলেন, ওখানে একটা পরিবার, প্রায় সবাই মাওবাদীদের হাতে নিহত হয়। একটি ছেলে, মেধাবী ছেলে, উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা দেবে সে বছর, তাকে এনে মুখ্যমন্ত্রী তার বাড়িতে এনে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করেছিলেন। পশ্চিমবঙ্গের মিডিয়া জানতে পারেনি। আজকের পশ্চিমবঙ্গে কিন্তু এরকম খবর জানতে না পারাটা একটা বড় অপরাধ সাংবাদিকদের জন্য, যে একজন মহান ব্যক্তি অমুক মন্ত্রী এটা করলেন, কেন জানতে পারলেন না? চাকরিও চলে যেতে পারে মিডিয়ার অনেকের। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিং এ মিডিয়া পার্সন। বুদ্ধদেব ভট্টাচার্যর এইসব বাজনা বাজানোর ব্যক্তি উনি ছিলেন না। অনেক কিছু শেখার আছে, এবং আমি এই কথা বলবো যে কমিউনিস্ট পার্টিতে ছিলেন বলেই ওকে গোটা ভারত জানতে পারেনি যে রাজনীতিতে এরকম একটা মানুষ আছেন পশ্চিমবঙ্গে। কারণ কমিউনিস্ট পার্টি ব্যক্তিকে খুব বেশি গুরুত্ব দেয় না। যেমন আমি একটা কথা বলছিলাম যে আজকেই উচিত ছিল, যত মানুষ এখানে শোক জানাতে এসছেন তার 10% লোকও যদি সিপিএমকে ভোট দেয়, সিপিএম ঘুরে দাঁড়াবে। তারা এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে। পার্টির উচিত ছিল সকালবেলা যে ক্যাওসটা হলো, জনগণকে আগে শ্রদ্ধা জানাতে দেওয়ার। ঠিক, কারণ পার্টির নেতা হওয়া সোজা, জনগণের নেতা হওয়া কঠিন। উনি ছিলেন প্রকৃতই জননেতা। একদম। ফলে এই যে আমলাতন্ত্র, এখান থেকেও সিপিএম কে বেরোতে হবে। একদম, এটা আমি বারবার বলছিলাম অমলবাবু, যে কোথাও গিয়ে মানে
সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য থেকেও এক একজনের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য এক এক রকম তার মতন করে, এক একজনের কাছে তার ইন্টারপ্রিটেশন এক এক রকম। আমি অনেক বাবুর কাছে আসবো। দেখুন, কালকে অলরেডি আমাদের এই বিভিন্ন ইনট্যাঞ্জেবল, যেগুলোকে অতটা অবজেক্টিভ না, সেগুলোর বন্যা বয়ে গেছে। এই সেন্টিমেন্টস, সততা, তারপর সত্যবাসন, সংস্কৃতি মনস্ক, ভদ্রলোক ইত্যাদি ইত্যাদি। এবং সত্যি সেগুলো ছিলেন। উনি মার্কেস থেকে রবীন্দ্রনাথ সব কিছু পড়াশোনা করতেন এবং গড়গড় করে দরকার হলে কিন্তু দেখাতেন না, ভুল ইয়ে না, একে দিয়ে নজরুলকে দিয়ে লিখিয়ে দিলেন। তো ইকবালের হ্যাঁ সারে জাহাজ, যাই হোক, সেগুলো এই যে এখন আমরা ডিফারেন্সটা বুঝতে পারি যত দিন যাচ্ছে এখনকার ঘটনাগুলো থেকে, এবং এখনকার যিনি হেলম অফ অ্যাফেয়ার্স তাকে দেখলে বুদ্ধদেব কী ছিলেন দিন দিন আমাদের অ্যাসেসমেন্টটা বেড়ে যাচ্ছে। আমি বলবো আমার দিক থেকে একটা খুব অবজেক্টিভ অ্যাসেসমেন্ট করার দরকার। এইটা বিভিন্ন টেকনোক্র্যাটস, ইকোনমিস্ট এদের থেকে কথা বলে আমি একটা এটা বলছি না যে সম্পূর্ণ অবজেক্টিভ, এটার কারোর ধারণা একটু এদিক ওদিক হবে, যে উনি যেটা ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন, যেটা আমাদের জন্য করেছিলেন, আমরা বেইমান এবং বোকা, সেটা করিনি। তাহলে অ্যাটলিস্ট 30 ইয়ার্স আমরা এগোতাম। এখন এটা বাড়তে 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 পেছনটা যেতে 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 100-র কাছাকাছি চলে গেছে। আমাদের এই দুটো সময় খুব কম। অঞ্জনদা, আপনার কাছে জানতে চাইবো, আপনার কাছে আপনার চেনা বুদ্ধবাবু খুব সংক্ষেপে, আমার সময় প্রায় শেষ। একটা হচ্ছে যে প্রথমত উনি একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ ছিলেন, এটা আমার বিশেষ করে ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন, এবং যাকে সব কথা বলা যেত, যিনি খুব সহজ এবং যার কোনো পেছনের ভাবনা নেই, মানে আপনার পেছনে কিছু ভাবতেন না, যা কিছু হচ্ছে মুখোমুখি ভাববেন। এটা হচ্ছে তার একটা ব্যক্তিগত মানুষ হিসেবে গুণ, এবং অবশ্যই পার্টি নেতা হিসেবে গুণ। আমার সৌভাগ্য হয়েছিল শ্রদ্ধেয় জ্যোতি বসুর সঙ্গে অনেক কিছু কাজ করার, মানে খুব কম এতেই তার কাছে যাওয়ার, সেখানেও আমি দেখি এই সারল্য হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। কিন্তু আরও বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে যে উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, নিউলিবারাল পলিটিক্স তো হচ্ছে একদিকে একেবারে বিকল্পর কী, প্রো পিপল অল্টারনেটিভ কী, আমাকে অর্থনীতি বা মেন স্ট্রিম এরা বোঝাতে চাইছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ, কিন্তু অল্টারনেটিভটাই কী, অল্টারনেটিভ একটা সমাজে যদি না থাকে তাহলে কখনো সম্ভাবনা থাকে না। তাহলে একটা কর্মসংস্থান উন্নয়ন, যার কর্মসংস্থানমুখী উন্নয়ন, যেটা ভারতে যখন কর্মসংস্থানহীন উন্নয়ন হচ্ছে, এবং শিল্পায়নটা দরকার। সবাই বলছে কর্মসংস্থান হবে না, সেটাই উন্নয়ন। শিল্পায়ন কেন দরকার? শুধু টাকার মূল্যে সেটা বোঝা যাবে না, যে কত বিনিয়োগ হলো, কত তা কর্মসংস্থানের ব্যাপার করলো। এইটা হচ্ছে খুবই ভাইটাল আজকের রাজনীতিতে এবং আগামী সময়ের। আমি বলবো যে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে যাদেরকে প্রো পিপল কাজ করতে হবে জনগণের স্বার্থে, তাকে এই ভাবনার থেকে রসদ নিতে হবে বলে আমার বিশ্বাস। এই জায়গা থেকে কোথায় আরো আমি যদি বলি বুদ্ধ চর্চা, সেটার প্রাসঙ্গিকতা আরো যত সময় যাচ্ছে আরো তত বাড়ছে। আমাদের সময় একদম শেষ, আরো অনেক কিছু আলোচনা না থাকা থেকে গেল। আমরা আরো আপডেট দেব। এনআরএসে দেহদানের প্রক্রিয়া চলছে, সেই খবরে আসবো। আর আরজি করের খবরও আপনাদের দেব, কি আপডেট চলছে। এরপরে 6টার খবর নিয়ে আসছে শুভদীপ। আপাতত বাংলা@5 এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।